সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই নিরাপদেই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি তোমাদের সামনে হাজির হয়েছি হারাগাছ এমএল হাই স্কুল অনলাইন ক্লাসের রুটিন মাফিক ক্লাসে। আজকের ক্লাসে আছি আমি মোহাম্মদ লিমন মিয়া, সহকারী শিক্ষক, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়। এবং আমি আজকে তোমাদের যে বিষয়ের উপর পাঠদান করতে ইচ্ছুক সেটি হচ্ছে দশম শ্রেণীর গণিত 16.4 অধ্যায়। এখন আমরা আমাদের পাঠের শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক জিনিস ব্যবহার করে থাকি যেগুলো আসলে দ্বিমাত্রিক বস্তু কিংবা ত্রিমাত্রিক বস্তু, একমাত্রিক বস্তু অনেক সময় হয়তো পেয়ে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিমাত্রিক বস্তু যদি আমরা বলি তাহলে বলতে পারি আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক ইত্যাদি, তাই না? এখন যদি আমাকে বলা হয় যে কোনো একটি তলের যদি উচ্চতা থাকে তখন কি বস্তুটির মাত্রা 2 থাকে? আমরা জানি তল গঠিত হয়, হয়তো যদি আয়তক্ষেত্র বলি সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ, বৃত্ত বলি তাহলে একটি বক্ররেখা দ্বারা, তাহলে বক্ররেখা দ্বিমাত্রিক, আয়তের দৈর্ঘ্য প্রস্থ একটি করে মাত্রা। সেজন্যই আমরা বলবো যদি কোনো একটি তলের উচ্চতা থাকে তাহলে সেই বস্তুটি অবশ্যই ত্রিমাত্রিক বস্তু। এখন এই ত্রিমাত্রিক বস্তু আমরা অনেক ধরনের পাই, তাই না? যেমন তুমি তোমার গণিত বইটির দিকেই লক্ষ্য করো না কেন, অর্থাৎ তোমাদের গণিত বইটি দেখো, এটি কিন্তু একটু উচ্চতা আছে আবার তলও আছে, তাই না? তাহলে এই যে গণিত বইটি এটিও একটি ত্রিমাত্রিক বস্তু। এখন বলি যদি মাঠে তোমরা ফুটবল খেলো বা বল দিয়ে ক্রিকেট খেলো, সেগুলো কোন ধরনের বস্তু? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, সেগুলোও কিন্তু ত্রিমাত্রিক বস্তু। আবার দেখা যায় যে আমরা বাসায় গ্লাসে পানি খাই, সেই গ্লাসটি দেখতে, কিংবা তোমরা আমার হাতের মার্কারটিও লক্ষ্য করতে পারো, দেখো এটি আবার আর এক ধরনের, তাই না? এর একটি তল আছে যেটি আবার তার সাথে আবার উচ্চতা আছে, কিংবা পাইপ বলতে পারি আমরা। এই যে বিষয়গুলো, এই ঘনবস্তুগুলোও ত্রিমাত্রিক। তাহলে সব ত্রিমাত্রিক বস্তু তো একটি নির্দিষ্ট নামে আমরা পরিচয় করতে পারি না। হ্যাঁ, তাহলে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ত্রিমাত্রিক বস্তুগুলো আলাদা আলাদা নাম দিয়ে থাকি। আমি এরকম কয়েকটি ত্রিমাত্রিক বস্তু নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়ে যে বিষয়গুলো থাকতেছে আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনক এবং সিলিন্ডার কিংবা বেলন। তাহলে প্রথমত আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তু বলতে আমরা কি বুঝি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য একটি আয়তাকার ঘনবস্তু তৈরি করে নিয়ে আসছি বাসা থেকে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটি আয়তাকার ঘনবস্তু। আচ্ছা, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা আয়তাকার ঘনবস্তু কাকে বলতে পারবো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, আমরা যদি 3 জোড়া সমান্তরাল তল বিশিষ্ট কোনো একটি বস্তুকে দেখি তাহলে সেটি হবে আয়তাকার ঘনবস্তু। এখানে 3 জোড়া সমান্তরাল তল, 3 জোড়া বলতে আমি বলতে চাচ্ছি এদিকে এবং এদিকে, এই তল এবং এই তল এবং এই তল, এই তল। যেমন আমরা একটি ইটের কথা বলি, তোমরা সবাই পরে এসেছো ইতিপূর্বে অনেক কিছু শ্রেণীতে, সেটি হচ্ছে একটি ইটের 6টি তল, একটি ইটের 6টি তল। তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, যদি একটি ইটের 6টি তল থাকে সেই তলগুলোর মধ্যে 2টি করে তল কিন্তু মিল আছে, তাই না? হ্যাঁ, এই 2টি করে তলকে আমরা বলতে পারবো এক জোড়া সমান্তরাল তল। যেমন আমার এখানে দেখো, আমার 2 হাত যে 2 দিকে আছে এই 2টি হচ্ছে আমার এক জোড়া সমান্তরাল তল। একইভাবে যদি আমি এবার এই দিক দিয়ে দেখি তাহলে দেখো এই যে 2 হাত যে 2 দিকে আছে এটিও একটি এক জোড়া সমান্তরাল তল। একইভাবে এখানে কয় জোড়া সমান্তরাল তল আছে? 3 জোড়া সমান্তরাল তল আছে। এখন আমরা দেখব একটি আয়তাকার ঘনবস্তুর কি কি পাওয়া যায়, অর্থাৎ আমরা কি কি বের করতে পারবো। প্রথমত আমি তোমাদের যে ঘনবস্তুটা নিয়ে আসছি সেটিতে তলগুলো চিহ্নিতকরণ করি। এটিকে আমরা দিলাম নাম্বার 1, এটিকে দিলাম, এর বিপরীত তলটাকে দেব আমরা 2, এটিকে দিলাম আমরা 3, এর বিপরীত তলটাকে আমরা দিলাম 4, এবং এই তলটাকে দিলাম আমরা 5, এবং এর বিপরীত তলটাকে দিলাম আমরা 6। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে দেখো 6টি তল আমরা 6টি চিহ্নিত করলাম। এখন দেখা গেল আমরা 1 নম্বর তলের দিকে যাই। 1 নম্বর তলের ক্ষেত্রে এইটিকে আমরা বলতে পারবো দৈর্ঘ্য, যদি সেটিকে আমি এ ধরি, এবং এই তলটিকে আমরা বলবো কি প্রস্থ, যদি সেটিকে বি ধরি। তাহলে এই তলটির ক্ষেত্রফল কি হচ্ছে?
দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেহেতু এটি একটা আয়তাকার তল এই জন্য এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে হচ্ছে আমাদের এ বি। একইভাবে আমাদের এই 2 নম্বর যে তলটি ছিল সেটিরও দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই তলের ক্ষেত্রফলও আমরা একইভাবে পাচ্ছি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দ্যাট মিনস এ বি। আচ্ছা, তাহলে আমাদের 2টি তল কিন্তু অলরেডি গেছে। এবার আমরা 3 নম্বর তলে গেলাম। 3 নম্বরের ক্ষেত্রে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দৈর্ঘ্যটা থাকলেও আমাদের কিন্তু প্রস্থ নেই এখানে, এটা হচ্ছে উচ্চতা। অর্থাৎ যখন আমরা এটিকে এভাবে রাখবো তখন কিন্তু আমাদের এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হলে এটি হয়ে যাবে উচ্চতা। এটি কি হয়ে যাবে? উচ্চতা। এই যে এটি আমাদের উচ্চতা। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি এটাকে এ এবং এটাকে সি। তাহলে একইভাবে এই তলটিও আয়তাকার, এই তলের দৈর্ঘ্য প্রস্থ গুণন করে পাচ্ছি এ সি। একইভাবে এর বিপরীত তল, তাহলে এখানেও আছে আমাদের এ এবং এটি হচ্ছে আমাদের সি। তাহলে এই তলটির ক্ষেত্রফল পাচ্ছি আমরা এ সি। এবং এই দিকে দেখো এবার 5 নম্বর। শিক্ষার্থী বন্ধুরা, এবার কি দৈর্ঘ্য দেখতে পাচ্ছ তোমরা? না, এবার কিন্তু আমরা এই যে উচ্চতা দেখতে পাচ্ছি আর প্রস্থ দেখতে পাচ্ছি। এই প্রস্থকে আমরা কি বলবো? প্রস্থকে বলবো বি, উচ্চতাকে বলবো সি। তাহলে এই তলের ক্ষেত্রফল কি পাবো? মাত্রা দুটির গুণফল। অর্থাৎ এই তলের জন্য যদি চিন্তা করি তাহলে এটি দৈর্ঘ্য, এটি প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ বিসি। একইভাবে 6 নম্বর তলের ক্ষেত্রে আমাদের কি আসতেছে? এটিও আমাদের বি এবং এটি আমাদের সি। তাহলে আছে আমাদের এখানে বি সি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার হাতে যে আয়তাকার ঘনবস্তুটি ছিল সেই ঘনবস্তুটির আমি 6টা তলেরই ক্ষেত্রফল বের করেছি। এখন এই ক্ষেত্রফলগুলো আমি যোগ করে দিব। অর্থাৎ একটা আয়তাকার ঘনবস্তুকে যদি আমরা দেখি তাহলে সেটাকে কিভাবে দেখতে পারবো? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা একটি আয়তাকার ঘনবস্তু পেলাম যার একটি তল আছে এ বি সি ডি এবং আরেকটি উপরের তল দিলাম ই এফ জি এইচ। এখন তোমরা লক্ষ্য করো এই আয়তাকার ঘনবস্তুটির যে 6টি তল আছে এর মধ্যে আমরা 1 নম্বর তলের ক্ষেত্রফল পেয়েছিলাম এ বি, প্লাস একইভাবে 2 নম্বর তলের ক্ষেত্রফল পেয়েছিলাম, লক্ষ্য করো, এ বি, প্লাস 3 নম্বর তলের ক্ষেত্রফল পেয়েছিলাম এসি, প্লাস একইভাবে 4 নম্বর তলের ক্ষেত্রফল পেয়েছিলাম এসি, প্লাস 5 নম্বর তলের ক্ষেত্রফল ছিল আমাদের বিসি, প্লাস এবং সর্বশেষ যে তলটি ছিল 6 নম্বর তল তার ক্ষেত্রফল পেয়েছি আমরা বিসি। এখন শিক্ষার্থী বন্ধুরা, বিসি, তাহলে আমাদের যে 6টি তল এই 6টি তলের ক্ষেত্রফল আমরা পেয়েছি। অর্থাৎ একটা ঘনবস্তুর যখন আমরা সবগুলো তল একত্রে করে যোগ করে নিই তখন আমরা বলি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এই যে 6টি তলের ক্ষেত্রফল পেলাম এটিকে আমরা বলবো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যোগ করে 2ab প্লাস 2bc প্লাস 2ca এবং 2 আমরা কমন নিয়ে পাই ab প্লাস bc প্লাস ca। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটি একটি ক্ষেত্রফল এর একক হবে বর্গ একক। ক্ষেত্রফলে একক যেভাবে বর্গ একক হয় এক্ষেত্রে আমাদের সেই এককটি বর্গ একক হবে। তাহলে এখন তোমরা আমাকে বলো, সেটি হচ্ছে এই যে তলটি পেলাম এই তলটিকে আমরা কি বললাম? সমগ্র তল। কখনো কখনো এটিকে সমগ্র পৃষ্ঠ বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলা হয়, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলা হয়। এখন যদি আমি বলি এই আয়তাকার ঘনবস্তুটির আয়তন কি? আয়তন, শিক্ষার্থী বন্ধুরা, আয়তনের ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমরা যে তলটি নিয়েছিলাম তার দৈর্ঘ্য ছিল এ, প্রস্থ ছিল বি এবং এই যে উচ্চতাটা ছিল এই উচ্চতাটা ছিল আমাদের সি। তাহলে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা অর্থাৎ এ বি সি ঘন একক, ঘন একক। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটা আয়তাকার ঘনবস্তুর কী কী পেলাম? আমরা মূলত পেলাম সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ এবং আয়তন পেলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা অর্থাৎ এবিসি ঘন একক। এখন
আমি যদি বলি যে এই তলটির কর্ণ কি হবে, কি হবে? কর্ণ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, কর্ণ যদি বলি তাহলে তোমরা লক্ষ্য করো, আমার যে 2 আঙ্গুল তোমরা দেখতেছো, এই 2 আঙ্গুল বরাবর যদি আমি কোনো একটি রেখা টানি তাহলে সেটি কিন্তু কর্ণ হবে। অর্থাৎ একটি নিচ প্রান্ত থেকে, অর্থাৎ সবার যে নিচের তলটি আছে তার নিচের যে কোনো একটি শীর্ষ থেকে সবার উপরের তলে তার কৌণিক বিপরীত শীর্ষ যেটা, সেইটি হবে। এখন তাহলে তার আগে আমাকে যে কাজটি করতে হবে, তাহলে যে কোনো একটি তলের কর্ণ আমি চিন্তা করে নেই, যে কোনো একটি তলের কর্ণ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই তলটি দেখতেছো, এটি একটি আয়তক্ষেত্র ছিল, তাই না? এটি একটি আয়তক্ষেত্র। যদি আমি এই তলটির কর্ণটা বের করতে চাই, এই কর্ণটি, তাহলে আমার এটি দৈর্ঘ্য এ ছিল, এটি প্রস্থ ছিল বি, এবং আয়তের প্রত্যেক কোণ আমাদের কি হয়? সমকোণ। অর্থাৎ এখানে যে চিত্রটি আছে আমরা একটু রিডিউস করে নেই। তাহলে আয়তন এ বি সি ঘন একক, সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক। এখন আমরা দেখি আরেকটি ঘনবস্তু, একই রকম একটি ঘনবস্তু। শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে এখন আমি যদি বলি এই ঘনবস্তুটির এই তলটির নাম হচ্ছে আমার এ বি সি ডি, তাহলে এটি সবার নিচের তল, তাই না? এখন এই ঘনবস্তুটির কর্ণ কি হবে? আচ্ছা, তাহলে কর্ণ যেটি হবে সেটি হচ্ছে, তোমরা লক্ষ্য করো, এই যে আমি একটি রেখা যোগ করে দিলাম, অর্থাৎ এটিকে আমরা ই এফ জি এইচ নামকরণ করলাম। তাহলে আমার এক্ষেত্রে এই চিত্রের জন্য ডিজি, ডিজিটা হবে কর্ণ, ডিজি হবে কর্ণ। এখন আমার কথা হচ্ছে এই ডিজির মান কত হবে, অর্থাৎ এই ঘনবস্তুটির কর্ণ কিভাবে আমরা পরিমাপ করতে পারবো। তোমরা লক্ষ্য করো, আমাদের যে কোনো একটি তল যদি আমরা চিন্তা করি, এখানে এই তলটি আমরা মুছে দিচ্ছি, এই তলটি আমরা মুছে দিচ্ছি, তাহলে যখন মুছে দিলাম তখন আমাদের কি থাকতেছে বলো দেখি? তখন যে তলটি থাকতেছে এটি একটা আয়ত, যদিও এখানে তোমাদের সামান্তরিক দেখাচ্ছে, আসলে ঘনবস্তু তো দ্বিমাত্রিক তলের উপর স্থাপন করা সম্ভব নয়, সেজন্যই ওটি মনে হচ্ছে এরকম। বাস্তবে ওই তলটি আছে তোমাদের এরকম একটি আয়ত, যার দৈর্ঘ্য আছে এ, প্রস্থ আছে বি। তাহলে যদি দৈর্ঘ্য এ, প্রস্থ বি হয়, তাহলে কর্ণটা কি পাবো? শিক্ষার্থী বন্ধুরা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এই কর্ণটা বর্গমূল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো না, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হ্যাঁ, ঠিক একইভাবে তাহলে আমরা এখন যদি বলি এই কর্ণটা কি, এই কর্ণটা এইটি হচ্ছে আমার বর্গমূল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এই উচ্চতা ছিল আমার সি। তাহলে ডি বি জি এটি হবে একটি সমকোণী ত্রিভুজ, ডি বি জি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। তোমরা দেখো ডি বি জি, যেখানে এই যে বি বিন্দুতে কিন্তু সমকোণ আছে, এটা যেহেতু এই বিন্দুতে উচ্চতা আছে, এখন আমাদের যে বিষয়টি ভাবতে হবে সেটি হচ্ছে এই ডিজিটি হচ্ছে এই ত্রিভুজটির অতিভুজ। তাহলে আমরা ডিজি স্কোয়ার সমান কি লিখতে পারবো? ডিজি স্কোয়ার সমান লিখতে পারবো ভূমি স্কোয়ার, যে ভূমিটা হচ্ছে ডিবি, তাহলে ডিবি স্কোয়ার প্লাস উচ্চতা হচ্ছে আমার বিজি, তাহলে বিজি স্কোয়ার। তাহলে এই ডিবির মান হচ্ছে আমাদের বর্গমূল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার উপর একটি স্কোয়ার দিলাম, এবং বিজি, এই বিজিটা ছিল আমাদের ওই ঘনবস্তুটির উচ্চতা, যেটিকে আমরা বললাম সি, তাহলে সি স্কোয়ার। তাহলে এটিকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটি আমি কার মান পেলাম? এটি পেলাম ডিজি স্কোয়ারের মান, কিন্তু আমাকে তো বের করতে বলা হয়েছিল ডিজি কত, মানে কর্ণ। তাহলে অতএব আমরা এখান থেকে বলতে পারি ডিজি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর উপর স্কোয়ার রুট। তাহলে আমরা কি পেলাম শিক্ষার্থী বন্ধুরা? কর্ণ। কর্ণ পেলাম আমরা
বর্গমূল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং এটি হবে শুধুমাত্র একক, যেহেতু কর্ণ একমাত্রিক এজন্যই এর একক হবে শুধু একক। এখন শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আমাদের এরকম একটি ঘনবস্তুর কিভাবে সমগ্রতল পাওয়া যায় সেটি দেখলাম, আয়তন পাওয়া যায় সেটি দেখলাম, এবং কিভাবে কর্ণ নির্ণয় করা যায় সেটিও দেখলাম। এখন আমার প্রশ্ন, যদি কোনো ঘনবস্তুর এই মাত্রাগুলো সমান হয় তখন তাকে আমরা কি বলতে পারি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এই ঘনবস্তুটার যেমন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটি তো আলাদা আলাদা ছিল, যাকে আমরা একটিকে এ বলছি, দৈর্ঘ্যকে, প্রস্থকে বি বলেছি, উচ্চতাকে সি বলেছি। এখন আমার প্রশ্ন, যদি এটি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, উদাহরণ দেব? আচ্ছা, আমি নিয়ে আসছি। সেটি হচ্ছে এই যে তোমাদের খুব জনপ্রিয় একটা মানে খেলনা, রুবিক্স কিউব। আচ্ছা, এই যে খেলনাটি আছে এটি থেকে তোমরা লক্ষ্য করো, এটি কিন্তু যে 6টি তল আছে বা 3 জোড়া বিপরীত তল আছে সবগুলোই সমান। দেখো, তাহলে এই ঘনবস্তুটির ক্ষেত্রে যদি আমি বলি তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটিই সমান আছে। তাহলে এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটিকে আমরা একই যেহেতু ধার বলে উল্লেখ করতে পারবো। কি বলে? ধার, অর্থাৎ বাহু। তাহলে এখন যদি আমি বলি যে আমার একটা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে যে বিষয় তিনটি পেলাম, আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফল এবং কর্ণ, সেটি তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ভিন্ন ভিন্ন ছিল। তাহলে যদি আমার সেটি আয়তাকার ঘনক হয়, কি হয় শিক্ষার্থী বন্ধুরা? আয়তাকার ঘনক হয়, তখন এই সূত্র তিনটি পরিবর্তিত হয়ে কেমন রূপ ধারণ করবে? আচ্ছা, তাহলে ঘনকের জন্য আমার তাহলে বুঝতে হবে সবগুলো তলেই কি আছে? সমান আছে। তাহলে যেহেতু সবগুলো তলেই সমান আছে শিক্ষার্থী বন্ধুরা, সেহেতু আমরা একটি ঘনক দেখতেছি। এ বি সি ডি ই এফ জি এইচ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বোর্ডে যে চিত্রটি দেখতে পাচ্ছ সেটির মাত্রা তিনটেই সমান, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি এটিও এ, এটিও এ, এটিও এ। তাহলে সহজ কথা, যদি আমার দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ হয়, তাহলে এই সূত্র তিনটির ক্ষেত্রে আমরা কি কি পাবো? তাহলে প্রথম যে জিনিসটি পাবো সেটি হচ্ছে ঘনকের আয়তন। ঘনকের আয়তন, তাহলে আয়তনে আমরা দেখেছি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এ গুণন এ গুণন এ, তিনটি গুণ করে আমরা পাবো এ কিউব, ঘন একক। আবার যদি বলি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে 6টি তল আছে তোমরা লক্ষ্য করো, প্রত্যেকটি তলের কিন্তু ক্ষেত্রফল একই। আমরা এটাকে দুইভাবে বের করতে পারবো। সেটি হচ্ছে প্রথমত এই যে আয়তাকার ঘনবস্তুতে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান বসিয়ে দিয়ে দেখি একটু। সেটি হচ্ছে আমাদের একটি আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে ছিল 2ab প্লাস বিসি প্লাস সিএ। এখন আমি যদি বলি সবগুলোকেই আমরা সমান, তাহলে এ ইন্টু এ, আবার এ ইন্টু এ, আবার এ ইন্টু এ, এবং 2a স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট মিনস 2 গুণন এ, হ্যাঁ 3a স্কোয়ার, তাহলে গুণ করে আমরা পেলাম 6a স্কোয়ার। এটি হচ্ছে আমার একটি আয়তাকার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এটি হচ্ছে একটি প্রথম উপায়। এবং দ্বিতীয় উপায়টা কি? দ্বিতীয় উপায়টি হচ্ছে আমাদের এখানে যে 6টি তল আছে সবগুলো তলের ক্ষেত্রফল সমান, যেহেতু সবগুলো তলের মাত্রাগুলোও সমান। আচ্ছা, তাহলে আমি এখন যদি বলি যে কোনো একটি তলের ক্ষেত্রফল আমরা বের করে, যেহেতু 6টি তল আছে 6 দ্বারা গুণন করে দেই, কি হয় শিক্ষার্থী বন্ধুরা? যে কোনো একটি তল দেখো, তোমরা এখানে একটি তল দেখতে পাচ্ছ। আমার ধরে নিলাম এই তলটির ক্ষেত্রে এই বাহুটি হচ্ছে আমাদের এ এবং এই বাহুটিও এ। যেহেতু এটি আয়তাকার তল বা বর্গাকার তল, তাহলে আমরা বলতে পারবো এ স্কোয়ার। তাহলে একটি এ স্কোয়ার হওয়ার কারণে যেহেতু 6টি তল আছে, তাহলে আমরা কি পাবো? সমগ্র তলের ক্ষেত্রফল পাবো 6 গুণন এ স্কোয়ার বর্গ একক। এবং আমরা একইভাবে এইরকম ঘনকের কর্ণ কি পাবো? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একইভাবে আমরা যদি এই যে আমাদের আয়তাকার ঘনবস্তুর
কর্ণ যে সূত্রটি ছিল সেই সূত্রে যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি একই মাপ বসিয়ে দিই, অর্থাৎ এ স্কোয়ার, বি এর মান যেহেতু এ, আবার এটিকে আমরা আবার এ স্কোয়ার লিখলাম, এবং উচ্চতাও যেহেতু এ, আর একটি এ স্কোয়ার লিখলাম, তাহলে তিনটি এ স্কোয়ার পেলাম। এই এ স্কোয়ারের স্কোয়ার এর জন্য আমরা বর্গমূল অপারেশন করে এটাকে বাহিরে এবং বর্গমূল 3 লিখলাম। তাহলে আমরা পেলাম কর্ণ। কার কর্ণ পেলাম? আয়তাকার ঘনবস্তুর কর্ণ, আয়তাকার ঘনকের। তাহলে এটি হচ্ছিল আমাদের আয়তাকার একটি ঘনক, যার আয়তন পেলাম বাহু কিউব। সমগ্র তলের ক্ষেত্রফল 6 গুণন বাহু, যে কোনো একটি তলের স্কোয়ার, যে কোনো একটি তলের ক্ষেত্রফল কিংবা বাহুর উপর স্কোয়ার। এবং কর্ণ ছিল আমাদের এ স্কোয়ার রুট 3, অর্থাৎ বাহু গুণন বর্গমূল 3 একক। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের এই 16.4-এ যে ঘনবস্তুগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এর মধ্যে আমাদের আরও এক ধরনের ঘনবস্তু আছে, সেটি হচ্ছে সিলিন্ডার বা বেলুন। আমরা বাসাবাড়িতে অনেক সময় বলি গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে। আসলে গ্যাসের সিলিন্ডারটা কেন এরকম, সেটা হচ্ছে যে গ্যাস যে পাত্রে রাখা হয়েছে তার আকৃতিটি সিলিন্ডার আকৃতির, এজন্য আমরা সেটিকে গ্যাস সিলিন্ডার বলে থাকি। তো এরকম অনেক বাস্তব জগতে, আমি যেমন বললাম যে আমরা কোকগুলো খাই, ক্যানগুলো তোমরা লক্ষ্য করে দেখবে, ড্রিঙ্কসের ক্যানগুলো, সেগুলো কিন্তু সিলিন্ডার আকৃতির। তাহলে সেই ক্যানগুলোতে কতটুকু পরিমাণ তরল পদার্থ আছে আমরা কি করে নির্ণয় করতে পারবো? আমরা জানি কোনো একটি পাত্রে যতটুকু পদার্থ ধারণ করে সেটাই তার আয়তন, তাই না? তাহলে এই ক্যানগুলোর আয়তন বের করতে গেলে অবশ্যই আমাকে সিলিন্ডারের আয়তন কিভাবে বের করা যায় দেখতে হবে। দেখা যাক যে আমি তোমাদের জন্য একটি সিলিন্ডার আকৃতি বস্তু নিয়ে আসছি। তোমরা এই বস্তুটি দেখো। এই যে বস্তুটি আমরা দেখতেছি, এই বস্তুটির ক্ষেত্রে আমাদের কি কি আছে? প্রথমত আমি যদি এটিকে বলি, তাহলে দুই দিকে দুইটি আমরা তল দেখতে পাচ্ছি, লক্ষ্য করো। হ্যাঁ, বৃত্তাকার তল, হ্যাঁ এটি একটি বৃত্ত, এই তলটি একটি বৃত্ত। অনুরূপভাবে এর অপর প্রান্তেও কিন্তু আরও একটি বৃত্ত আছে। তার মানে একটি সিলিন্ডার কিংবা বেলুন আকৃতির তলের যদি আমি সেটাকে সমবৃত্ত ভূমিক বলি, তাহলে এর অর্থ হচ্ছে যে এটি সম্পূর্ণ একটি বৃত্তাকার তল তৈরি করবে, অর্থাৎ কোনো বক্ররেখার মানে সমান দূরত্ব ছাড়া বাড়তি কোনো দূরত্বে যাবে না। তাহলে এই যে এই দুইটি তল আমরা পেলাম বৃত্ত, মেনে নিলাম। বৃত্তের ক্ষেত্রফল কি? হ্যাঁ, আমরা 16.3 অধ্যায় দেখেছি বৃত্তের ক্ষেত্রফল ছিল আমাদের পাই আর স্কোয়ার। তাহলে যদি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয়, তাহলে এই তলটি এবং এই তলটির ক্ষেত্রফল কিন্তু আমি পেলাম, এটি পাই আর স্কোয়ার, এবং এই তলটির ক্ষেত্রফলও পেলাম পাই আর স্কোয়ার। এখন আমি এর শরীরটার দিকে তাকাবো। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডটা আমরা পরিষ্কার করে নিই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যখন একটি সিলিন্ডার দেখব, মূলত এটিকে যদি আমরা একটি সিলিন্ডার বিবেচনা করি, তাহলে কি পাচ্ছি আমরা এখানে? আমরা যে বিষয়গুলো পাচ্ছি, প্রথমত এটি হচ্ছে আমার সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ, এটি হচ্ছে আমার সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর, এবং এই ভূমিটাকে আমি কি বললাম শিক্ষার্থী বন্ধুরা? ভূমিটাকে বললাম বৃত্তাকার। তাহলে যেহেতু ব্যাসার্ধ আর, তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। অনুরূপভাবে আমাদের এটিও যেহেতু একটি ভূমি বা বৃত্তাকার, এর ক্ষেত্রফলটাও আমরা পাবো পাই আর স্কোয়ার। এখন বললাম যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এটি হচ্ছে আমার ওই সিলিন্ডারটির উচ্চতা, যাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, একটা সিলিন্ডারের কয়টি তল আছে তোমরা এখানে দেখো। আচ্ছা, আমরা দুই প্রান্তে বৃত্ততল পেলাম এবং এর একটি শরীর পেলাম, এই যে শরীরটা। এখন আমার প্রশ্ন, এই শরীরের এই তলটাকে আমরা কি বলবো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা বলবো বক্রতল। কি বলবো? বক্রতল। মূলত একটি সিলিন্ডার উৎপন্ন হয় কিভাবে? যখন একটি আয়তক্ষেত্রে যে কোনো একটি মানে মাত্রাকে, অর্থাৎ দৈর্ঘ্য কিংবা প্রস্থকে যে কোনো আরেকটি অক্ষের চারদিকে ঘোরানো হয়, তখন যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকেই আমরা সিলিন্ডার কিংবা বেলুন বলি। আমি তোমাদের উদাহরণ দিতে পারি, সেটি হচ্ছে এটি একটি গণিত বই, এটি দৈর্ঘ্য এবং এটি প্রস্থ, তাই না? আমি যদি এই বস্তুটিকে এভাবে যদি ঘুরাই দেই, তাহলে এখানে আমার যে ঘনবস্তুটি উৎপন্ন হবে সেটি হবে আমার
একটি বেলুন কিংবা সিলিন্ডার, এবং যে অক্ষের সাপেক্ষে আমি ঘোরালাম তাকে কিন্তু আমি সৃজক অক্ষও বলতে পারবো। এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আমরা যাব, আমরা ভূমির ক্ষেত্রফল পেয়েছি πr², বক্রতলের ক্ষেত্রফল কি পেয়েছি না শিক্ষার্থী বন্ধুরা? এখন তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? আচ্ছা, এই বক্রতল বলতে আমি শরীরটাকে বোঝালাম। শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো, এই শরীরটার মধ্যে আমাদের কিন্তু এই দূরত্বটা খুবই প্রয়োজনীয়। আচ্ছা, এই দূরত্বটাকে আমরা কি বলতে পারবো? অর্থাৎ তোমরা একটু লক্ষ্য করো ভালো করে, এই যে আমাদের এই দূরত্বটা, অর্থাৎ ভূমির যে এখানে দূরত্বটা পেলাম আমরা, এই দূরত্বটাকে আমরা কি বলতে পারবো? এই দূরত্বটাকে আমরা বলতে পারবো ভূমির পরিধি। কি বলতে পারবো? ভূমির পরিধি। আচ্ছা, আমরা কেন এটি বের করলাম সেটি এখন দেখি। শিক্ষার্থী বন্ধুরা, দেখা গেল যে আমি এরকম একটি সিলিন্ডারকে কোনো একটি পিঠ বরাবর এভাবে চিরে দিলাম, একটি পিঠ বরাবর এভাবে চিরে দিলাম। তাহলে এই চিরে দেওয়ার পর আমার যে কাগজটি আমি পেলাম সেটি দেখো তো কেমন হয়ে যায়। তোমরা লক্ষ্য করো, আমি কিন্তু চিরে দিয়েছি, এই পিঠ বরাবর এটিকে চিরে দিয়েছি। চিরে দেওয়ার পর আমার এই যে তলটি ছিল সেটি যেহেতু বক্রতল ছিল, তাহলে এখন যে তলটি আমি পাচ্ছি সেই তলটি আমার কী তল হয়ে যাবে? অবশ্যই বক্রতলের ক্ষেত্রফল হবে। আচ্ছা, এই বক্রতলের ক্ষেত্রফলটা কেমন হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, সেটি হচ্ছে যে আমাদের যখন এটি এভাবে ছিল তখন এই অংশটা ছিল ভূমির পরিধি, এখন সেটি কি হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা? দেখো, তার মানে আমরা কেমন একটি তল পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? আমরা একটি আয়তাকার তল পাচ্ছি, তাই না? কেমন পাচ্ছি? আয়তাকার তল। সেই আয়তাকার তলের, লক্ষ্য করো, সেই আয়তাকার তলের ক্ষেত্রে আমার এইটি ছিল ভূমির পরিধি। কি ছিল? ভূমির পরিধি। শিক্ষার্থী বন্ধুরা, ভূমির পরিধিকে আমরা 2πr বলে থাকি। এবং আমাদের এই যে সিলিন্ডার আকৃতির বস্তুটি ছিল, এটি কিন্তু তার উচ্চতা ছিল, অর্থাৎ যেটি এখানে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে গেছে, অর্থাৎ এইচ। তাহলে এটি যেহেতু একটি আয়তক্ষেত্র, অর্থাৎ তাহলে বক্রতলটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গণন করতে হবে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার কি? দৈর্ঘ্য হচ্ছে আমার এইচ এবং প্রস্থ হচ্ছে 2πr। আমরা গুণন করে পাই 2πr/h। এটি হবে আমার একটি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতল পেলাম আমরা 2πr/h। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বলি তাহলে সমগ্রতল কি? সমগ্রতল, তাহলে সমগ্রতল বলতে পারবো আমাদের দুইটি ভূমি ছিল এখানে, একটি দুই প্রান্তে দুইটি আর কি। তাহলে 2 × ভূমির ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ভূমির ক্ষেত্রফল 2πr², এই যে ভূমির ক্ষেত্রফল ছিল, প্লাস বক্রতলের ক্ষেত্রফল আমরা পেলাম 2πr/h, 2πr/h। এখন আমরা এই অংশ থেকে 2πr কমন নিয়ে পাই, 2πr কমন নিয়ে পাই, তাহলে এখানে থাকতেছে আমার r প্লাস এখানে থাকতেছে h বর্গ একক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটি বেলুনের কিংবা সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr × r + h। অর্থাৎ আমরা এখন বলতে পারছি যে যদি আমাদের কখনো ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা এই দুইটি বিষয় বা এই দুইটি মান জানা থাকে, তাহলে আমরা সিলিন্ডার আকৃতির সমস্যাগুলো সমাধান করতে পারবো। এখন আমরা যাব আয়তনে। সিলিন্ডার আকৃতির ঘনবস্তুর আয়তন কি হবে? আয়তন আমি আমার আলোচনার শুরুতেই বলেছিলাম, কোনো একটি পাত্রে যতটুকু পদার্থ ধরে বা ধারণ ক্ষমতা সেটাই তার আয়তন। তাহলে এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই পাত্রটিতে তলটি ছিল বৃত্ত, এই বৃত্ত ক্ষেত্রফল πr², তার সাথে আমাদের কি উঠে গেছে? অর্থাৎ ভূমির ক্ষেত্রফলের সাথে তার উচ্চতা হয়ে গেছে। যেমন আমরা যদি আমাদের আগের বিষয়টা চিন্তা করি, আমাদের এই তলটি ছিল AB, আয়তন কি ছিল? এই AB এর সাথে কি গুণ করছিলাম? আমরা উচ্চতা গণন করেছিলাম, কারণ এটি আমাদের তলের সাথে সমানভাবে বেড়ে উঠেছে। ঠিক একইভাবে এই তলটির ক্ষেত্রে যদি চিন্তা করি, তলের ক্ষেত্রফল অর্থাৎ πr² গুণন তার সাথে উচ্চতা, কারণ এর তল যতটুকু উচ্চতা তার সাথেই, অর্থাৎ সম্পূর্ণ তলটাকে ধারণ করেই যতটুকু উচ্চতা ততটুকু বেড়ে উঠেছে। তাহলে
আয়তনের ক্ষেত্রে বলবো তলের ক্ষেত্রফল গুণন উচ্চতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তলের ক্ষেত্রফল ছিল আমাদের পাই আর স্কোয়ার এবং উচ্চতা ছিল আমাদের এইচ। তাহলে আমরা এখান থেকে পেলাম পাই আর স্কোয়ার এইচ ঘন একক। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আমাদের ক্লাসে শেষ পর্যায়ে চলে আসছি। আমি তোমাদের এই সূত্রগুলো আজকে দেখিয়ে দিলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কিভাবে প্রশ্নগুলো সমাধান করব সেটি নিয়ে আলোচনা করব, কিংবা কয়েকটি প্রশ্নও সমাধান করব। তোমাদের অবশ্যই এই সূত্রগুলো মাথায় রাখতে হবে এবং এই সূত্রগুলো আসলে মুখস্থ করার আগে তোমরা মানে নিজেরা গণিতটাকে কিভাবে রিয়ালাইজ করা যায়, হ্যাঁ অনুভব করা যায়, সেই দিকে একটু নজর দিবে। অর্থাৎ একটি ঘনবস্তু বললে যেন চোখের সামনে একটি ঘনবস্তু হাজির হয়, একটি সিলিন্ডার চিন্তা করার সঙ্গে সঙ্গে যেন আমার চোখের সামনে একটি সিলিন্ডার ভেসে আসে, তার কোনটা বক্রতল কোনটা ভূমি এগুলো যেন আমার চোখের সামনেই ভেসে আসে, তাহলে আমি সেখান থেকেই খুব তাড়াতাড়ি সূত্রগুলো মনে রাখতে পারবো। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।